সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে করা মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এ সময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তাদের প্রতিষ্ঠান কোনো বিদেশি ফান্ড নেয়নি। স্বৈরাচারের দোসররা এসব নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ তার। মানববন্ধনে অন্যান্য বক্তারা দাবি করেন, নিরপরাধ মানুষ এখনও হয়রানির শিকার হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, সে যে দলেরই হোক। রাজনীতিতে ধর্মের অপব্যবহার না করা, দ্রুত সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করারও আহ্বান জানান তারা। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে আবারও পুনরায় সেই স্বৈরাচারেরই পুনরুত্থান করতে পারে। তা আমরা কোনোভাবেই এটা চাই না। তো আমি আশা করি যে আমরা এবং একই সাথে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। এটা সকলের জন্য, সকলের দাবি, এটা হওয়া প্রয়োজন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে হামলা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গত পরশু রাতে রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলে প্রত্যাশা করেন মির্জা ফখরুল। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে ফেরত পাঠানোর জন্য কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে থাকায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষের সাথে যোগাযোগ রাখতে বলা হচ্ছে বলে তিনি বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের খরচ বহন সরকারের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। এক প্রশ্নের প্রেক্ষিতে বিতর্কিত ভূমিকার কারণে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে আজকের মধ্যেই প্রত্যাহারের জন্য আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি ফেরত দিতে পারি অতই আমাদের জন্য মঙ্গল। দুর্নীতিটা যদি বন্ধ করা যেত, আমাদের সমাজ থেকে সব কিছু সমস্যার সমাধান করে। মাদকের জন্য যেমন ধরুন আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ান এখানে রেজ করা হইতেছে এবং আমাদের এরাও বলছে যে তাদের কিছু স্ট্রেংথও বাড়াইতে হবে। যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমাদের কিন্তু এখানে বাড়াইতে হবে। প্লাস ওই যে আমাদের যে মাদকে যারা আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি। চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে। তাদের ধরতে রমজানে বিশেষ অভিযান চালানো হবে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন ডিবি প্রধান। বলেন, যে কোনো অপরাধীর বিরুদ্ধেই থাকবে ডিবির জিরো টলারেন্স। রমজান ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে তথ্য প্রযুক্তি ভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারিদের নিয়েও কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা। ডিবি পরিচয়ে কেউ তুলে নেয়ার চেষ্টা করলে গোয়েন্দা কার্যালয়ে জানানোর অনুরোধ করেন রেজাউল করিম। নাশকতাকারীদের বিরুদ্ধে নগরবাসীদের সতর্ক থাকার আহ্বান এই ডিবি কর্মকর্তার। চুরি, ছিনতাই, ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদক বিরোধী অভিযান। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চাঁদ দেখা গেলে কাল পবিত্র মাহে রমজান শুরু। প্রতি বছর রমজান শুরুর আগেই বাজারে বেড়ে যায় বেশ কিছু নিত্যপণ্যের দাম। এবারও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যেই বেড়েছে বেগুন, শসা ও লেবু সহ বেশ কয়েকটি পণ্যের দাম। এছাড়া সরবরাহ ঘাটতির কারণে ভোজ্য তেলের সংকট এখনও কাটেনি। তবে ছোলা, খেজুর সহ ইফতার সামগ্রীর দাম নতুন করে না বাড়ায় স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা বলছেন, এবারে রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার তেমন সম্ভাবনা নেই। আর বাজার সিন্ডিকেট ভেঙে সরকারের প্রতি কঠোর তদারকির দাবি ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। দরজায় করা নাড়ছে পবিত্র মাহে রমজান। চাঁদ দেখা গেলে রোববারই প্রথম রোজা, তাই আগের দিন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ইফতার কেন্দ্রিক পণ্য সামগ্রীর মধ্যে খেজুর, ছোলা, চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। খেজুরের দাম বাড়ে নাই তো, যেটা আছে ওইটাই থাকবে, আশা করা যায়। এটা এবার দুই একটা আইটেম ছাড়া আমার মনে হয় যে আল্লাহ রহমত করছে যে কোনো কিছু দাম বাড়বে না। তবে সয়াবিন তেল নিয়ে সংকট যেন কাটছেই না। এতে করে ভোজ্য তেল নিয়ে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটারের তেল আমি পাচ্ছি না। এটা আমার হলো বিশেষ অনুরোধ মাননীয় উপদেষ্টা এবং সরকারের কাছে, এই তেল হলো অতি তাড়াতাড়ি যেন বাজারে সরবরাহ করেন। সবাই বলতেছে আমাদের কাছে তেল আছে, কিন্তু আমাদের কাছে কোনো তেল নাই। কোনো ডিলার আমাদেরকে তেল দিচ্ছে না। শুধু একটা পয়েন্টে আমাদের সমস্যা, সব কিছু আপনার ন্যায্য মূল্যের ভিতরে। কোম্পানির সাথে সরকারের সাথে একটা সম্মিলন কইরা যদি বাড়াইতে হয়, যদি তাদের না পোষায় বাড়াইতে হয়, মার্কেটে অ্যাভেলেবেল করা উচিত। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। মানভেদে প্রতি কেজি বেগুন 120 থেকে 140 টাকা, শসা 100 থেকে 120 টাকা এবং লেবুর হালি কিনতে গুনতে হবে 80 থেকে 100 টাকা। পাশাপাশি ব্রয়লার কেজিতে 10 টাকা ও দেশি মুরগির দাম 130 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা কি করব? গত পরশুদিন বেগুন আনছি আমরা 60 টাকা কেজি, আজকে বেগুন কিনে আনছি আমরা 100 টাকা কেজি। তা আমরা কত বিক্রি করবো? দেশি মুরগি আমদানি কম, বাজারে চাহিদা বেশি, মাল নাই, সেজন্য মুরগির দামটা বাড়ছে। ক্রেতারা বলছেন, কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও বেশিরভাগ নিত্যপণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। সবই মোটামুটি অন্য রমজানের চেয়ে কম আছে, শুধু তেলটাই বৃদ্ধি পাচ্ছে বা বাজারে তেল পাওয়া যাচ্ছে না। যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদেরকে কি মন চায় না খেতে? অবশ্যই চায়, কিন্তু তারা তো সেটা অ্যাভেল করতে পারবে না। রমজানে আমি চাবো যে বাজারের ঊর্ধ্বগতিটা যাতে এভাবে না বাড়তে থাকে, সাধারণ মানুষের যাতে নাগালের মধ্যে থাকে, এটা যাতে একটু সবাই দেখে। এছাড়া আমদানি বাড়লেও কমেনি চালের দাম। অন্যদিকে চড়া মাছের বাজার, সব ধরনের মাছ কেজিতে 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মোহাম্মদ আলামিন নামে এক যুবক নিহত হয়েছেন। বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছিল। এ সময় বিএসএফ তাকে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। প্রতি আসনে লড়বেন 89 জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের ভর্তির যুদ্ধ। সকাল থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। 11টায় পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। নির্ধারিত পরীক্ষার সময় 12টা থেকে 1টা পর্যন্ত। বিগত বছরগুলোর ন্যায় এবারও চট্টগ্রাম সহ ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেদনার রং নীল, কিন্তু জেলে পল্লীর বেদনার রং ভিন্ন। এখানে দুঃখিনী মা, প্রিয়তমা স্ত্রী আর অসহায় স্বজনদের হাহাকার চাপা পড়ে যায় উত্তাল সাগরের ভয়াল গর্জনে। দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায় স্বামী আর সন্তানের পথ চেয়ে। যুগ যুগ ধরে নিখোঁজ থাকলেও মেলে না মৃত্যু সনদ, কাটে না ভোগান্তি। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। সত্তরোর্ধ্ব বৃদ্ধা মা জবেদা বেগম প্রতিদিনই একবার নদীর ঘাটে যান তিনি। বড় আশায় বুক বাঁধেন। গভীর সাগরে মাছ শিকারে যাওয়া নিখোঁজ ছেলে হারুন সর্দার ফিরবে বলে। 1 বছর 2 বছর নয়, 30 বছর ধরে এভাবেই তার পথপানে চেয়ে থাকা।
এই যে জমি জমা নাতি নাতকে থই গেছে বাগবান্ডার করে দিমু, কোনো কাগজপাতি দেওয়ার কোনো সন্ধান নাই, কোনো লোকজনের বাবার কোনো কাগজপাতি নাই, কার কাছে দিমু কি করবো কোনো খবরই পাইনি আমি। দীর্ঘ ৩০ বছর ধরে নিখোঁজ থাকলেও মৃতের খাতায় নাম ওঠেনি ছেলে হারুন সর্দারের। ফলে মৃত্যু সনদ পাচ্ছেন না স্বজনরা। মৃত্যু সনদ না পেয়ে এখন নানামুখী সংকটে তারা। আমার স্বামী পঙ্গু, আমার আর শক্তি নেই যে আমি এই খালে বিলে মাছ ধরি আমি খামু, আমার কোনো আওতা নাই। হারুন সর্দারের মতোই মৃত্যু সনদ মেলেনি দীর্ঘ 18 বছর ধরে নিখোঁজ ইসমাইল ফরাজি ও তার 2 ছেলের। এতে সরকারি সকল সেবা ও সুবিধা থেকে বঞ্চিত অসহায় স্বজনরা। পরিবারের উপার্জনকারী ব্যক্তিদের হারিয়ে অভাব অনটন আর রোগ শোকে কাতর তারা। কই পান্তা ভাত খাইতে গেলে কিনে লবণ হয়েও কিনতে কষ্ট হয়। সরকার যদি ইন্ডিয়া বা বার্মা যদি একটু খোঁজখবর নিত জেলখানায়, তাহলে আমার বিশ্বাস আমার স্বামী আর সন্তান বাংলাদেশে ফিরে আইতো। সরকারকে জানিয়েছি নিখোঁজ জেলেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং জেলা প্রশাসক সম্মেলনে এই বিষয়ে উত্থাপন করা হয়েছে। তা খুব দ্রুতই নিখোঁজ জেলেদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত আসতে চলেছে। শুধুমাত্র বরগুনার পাথরঘাটা উপজেলায় 1993 সাল থেকে আজ পর্যন্ত 188 জন জেলে নিখোঁজ রয়েছে। সমগ্র উপকূলের হিসেবে সে সংখ্যা দাঁড়াবে কয়েক হাজার। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি। বাংলাদেশে ভারতীয় অনুপ্রবেশকারীদের নিয়ম মেনে গ্রেফতার করে হস্তান্তর করা হয়। ভবিষ্যতে সেটা কতটুকু করা যাবে তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের 4টি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে উখিয়া ব্যাটালিয়ন সহ 4টি নতুন ইউনিটের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিজিবি প্রধান বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। আর যদি একটিও হত্যা হয়, বিজিবি কঠোর অবস্থানে যাবে। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই, তো ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয়, আমরা আরও কঠোর অবস্থানে যাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস সহ বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমস্যাটা একটা আছে, যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকানের। কিন্তু এই জন্য আমাদের দুজনের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আমাদের সীমান্ত নিরাপত্তার জন্য। এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নেই। এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরও তো রোহিঙ্গা সমস্যা তো একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো, যদি এখানে যদি আরও ব্যাটালিয়ন দরকার হয়, আমরা আরও ব্যাটালিয়ন রেজ করবো। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, মিয়ানমার সীমান্তে কেউ অবৈধ অনুপ্রবেশ না করলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। নিরাপত্তার ঝুঁকি থাকলে বিজিবিও তৈরি আছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। এরপর 1 থেকে 1.5 মাসের মধ্যেই বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিলেটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ
তাজুল ইসলাম। দুপুরে সিলেটের পিটিআই মিলনায়তনে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার এবং পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশে একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে জানান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দিনব্যাপী কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের খুচরা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশি দামে ভোজ্য তেল বিক্রির দায়ে 3টি দোকানকে 17,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে চট্টগ্রামের চক বাজারে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, বিভিন্ন বাজারে তেল নেই বলে একটা আলোচনা চলছে, এজন্য তারা সরেজমিনের তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করছেন। যারা বেশি দামে বিক্রি করছেন তাদের জরিমানার পাশাপাশি যারা তেল মজুত করে রেখেছেন সেসব তেল কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকৃত মূল্যে বিক্রির ব্যবস্থা করছেন তারা। অভিযানের সময় চকবাজারে একটি প্রতিষ্ঠানে মজুত করে রাখা 12 কার্টন তেল তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থা করা হয়। রমজানে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান ভোক্তা অধিকার। তেল নিয়ে সমস্যা আমরা 2টা খুচরা ব্যবসায়ীর কাছে পেলাম। আপনার তেলের দাম 175 টাকা, একজন 180 টাকা নিচ্ছেন, একজন 185 টাকা নিচ্ছেন আর কি। তো এই 2টা প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক অর্থদণ্ডও করেছি। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে হেনস্থার ঘটনায় অস্ত্রসহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পতেঙ্গা গোল চত্বর এলাকা থেকে সাইমন এবং ইমাদকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গতরাত 2:30টার দিকে 2 যুবক মোটরসাইকেলে এসে এসআই ইউসুফ আলীকে ভুয়া পুলিশ বলে হেনস্থা করে অস্ত্র এবং ওয়াকিটকি কেড়ে নেয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে 2 জনকে আটক করে। গ্রেফতার আসামিরা এলাকার বিভিন্ন পয়েন্টে যাত্রী এবং পথচারীদের ভয় ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা লুট করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এ সময় বক্তারা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দিনে দুপুরে হত্যা, ছিনতাই, ধর্ষণের ঘটনা ঘটছে। অনতিবিলম্বে এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে সুজন কুমিল্লা জেলা শাখা। এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ সহ 28 দফা দাবি উত্থাপন করেন। পরে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে সুজন। বিস্ময়কর দক্ষতায় মাত্র 91 দিনে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন 6 বছরের মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান। কোরআনের প্রতি তার ভালোবাসা এবং অধ্যাবসায় মুগ্ধ ওস্তাদরা। শিশু আব্দুর রহমানের মননশীলতা এবং প্রতিভার স্বীকৃতিস্বরূপ ওস্তাদ সহ তাকে রমজান মাসে উমরা করাতে নিয়ে যাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কুমিল্লার চান্দিনার সন্তান আব্দুর রহমান রাজধানীর খিলক্ষেত এলাকার ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড হিফজ মাদ্রাসা আল ইন্তিফাদা ইনস্টিটিউটের 2য় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। হিফজ শেষে বর্তমানে অধ্যয়ন করছেন রিভিশন বিভাগে। ওস্তাদদের পরম যত্ন আর নিবিড় পরিচর্যায় কোরআনের এই পাখি এখন অন্যদের কাছে অনুপ্রেরণা। তাকে নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে সে হিফজুল কোরআনটা আরেকটু মজবুত করার পরে আমাদের এখানে অ্যারাবিক সেকশন থাকবে, যেখানে একবারে বেসিক অ্যারাবিক গ্রামারটা শেখানো হবে, সেখানে আরবি ভাষাটা শিখে সে কোরআন হাদিস বুঝে ইসলামিক স্কলার হবে। কুমিল্লার চান্দিনা থানার জোরপুনি অম্বরপুর গ্রামের সৌদি প্রবাসী ফরহাদ হোসেন ও তাহমিনা আক্তার দম্পতির সন্তান আব্দুর রহমান। অল্পদিনে হিফজ সম্পন্ন করায় এখন ইংরেজিতে তাকে দক্ষ হিসেবে গড়ে তুলছেন ওস্তাদরা।
একজন শিক্ষার্থী হাফেজ হওয়ার সাথে সাথে সে ইংরেজি যে স্পোকেনটা সেটা একেবারে শেষ করবে। তার হ্যান্ডরাইটিং, যেমন আব্দুর রহমানের হ্যান্ডরাইটিং খুব চমৎকার, সে ইংলিশ পড়ছে আলহামদুলিল্লাহ। দুনিয়া ও আখিরাতের সফলতার প্রতীক হিসেবে বিশ্বসেরা আলেম হতে চান আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ, আমি আমার উস্তাদদের সহযোগিতায় আমি 91 দিন হিফজ সম্পূর্ণ করেছি। আমি বড় একজন ইসলামিক স্কলার হতে চাই। বিশ্বজুড়ে কোরআনের আলো ছড়িয়ে দেবার উদ্দেশ্যে এত অল্প বয়সে ও অল্প সময়ে কোরআন মুখস্থ করায় আব্দুর রহমানের এই সাফল্যকে আল্লাহর বিশেষ মেহেরবানি। তার এই অর্জন কেবল তার পরিবারের জন্য নয়, বরং মুসলিম উম্মার জন্য একটি দৃষ্টান্ত, এমনটি বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্র কাঠামোর 31 দফা বাস্তবায়ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা সহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল হয়েছে রূপগঞ্জে। সকালে উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপুর সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি জানায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে SGMH ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025। সকালে গাজীপুরের একটি রিসোর্টের ক্রিকেট গ্রাউন্ডে স্ট্যান্ডার্ড MH গ্রুপের কর্মরত গার্মেন্টস কর্মীদের নিয়ে এই খেলার আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচে শামস ওয়ারিয়ার্সকে 5 উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় TCEWW গ্ল্যাডিয়েটার্স। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড MH গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত মোশাররফ এবং পরিচালক হোসনে আরা বেগম। দেশের আকাশে আজ চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সন্ধ্যার পরেই দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর আসতে থাকে। সন্ধ্যা 6:30টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। সেই বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা যাওয়ায় রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খেয়ে কাল প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে শুক্রবার রমজানের চাঁদ দেখা গেছে। সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমত অবস্থায় আগামী 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2রা মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। স্বাগতম মাহে রমজান। ইসলাম ধর্মের অনুসারীদের কাছে এই মাসের রয়েছে বিশেষ গুরুত্ব। মহান রবের নৈকট্য অর্জনের লক্ষ্যে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মাসটি পালন করবে মুসলিম উম্মাহ। তবে এই রমজানে যেহেতু খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তন হয়, সে কারণে খাবার গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলছেন পুষ্টিবিদরা। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। বছর ঘুরে আবারও এলো সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। এ মাসেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় পবিত্র কোরআন, যার কারণে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রয়েছে মাসটির বিশেষ গুরুত্ব। রোজা রাখার পাশাপাশি মাস জুড়ে বেশি বেশি নফল ইবাদত করার উপর গুরুত্ব দিয়েছেন ইসলামী চিন্তকরা। এই রমজান মাসের গুরুত্ব এত বেশি কারণ এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আর এই রমজান মাসের গুরুত্বটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা সারাটি বছর তারা দিতেন। কিভাবে? যখনই রজব মাস আসতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দিন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। এই হাদিস থেকে, এই দোয়া থেকে সুস্পষ্ট বোঝা যায় যে কতটা গুরুত্বপূর্ণ হলো পবিত্র মাহে রমজান। কারণ বাকি 11টি মাস বান্দা যে পাপ পঙ্কিলতা বিভিন্নভাবে নিজেকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান
রমজানে অফুরন্ত নিয়ামত দিয়ে সওয়াবের পরিধি অনেক বৃদ্ধি করে শয়তানকে বন্দী করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন পবিত্র মাহে রমজান, যে রমজানকে আল্লাহ তাআলা বলেছেন শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 11 মাসের দূরত্ব থেকে কমিয়ে আল্লাহর বন্ধুতে পরিণত করার একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন এই পবিত্র মাহে রমজানে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত করতে বলেছেন, দান সদকা করতে বলেছেন, কোরআন তেলাওয়াত করবে, দরুদ শরীফ বেশি বেশি করে পড়বে, বিশেষ করে দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় 20 রাকাত তারাবির নামাজ যে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে 4টি আমলের কথা বলেছেন, যে 2টি আমল যেটা তোমরা নিজেদের জন্য করবে, আর 2টি আমল তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে। তার মধ্যে একটি হলো আফদলুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র মাহে রমজানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করার নির্দেশ দিয়েছেন। আর দ্বিতীয়টি বলেছেন যে তোমরা ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা অনেকভাবে পড়া যায়, বিশেষভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবীজি বলেছেন এই ইস্তেগফারগুলো তোমরা বেশি বেশি করে পড়বে। আর সাইয়্যিদুল ইস্তেগফার যে দিনে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতে, রাতে পড়লে ওই রাতে মারা গেলে সে জান্নাতি। আর পবিত্র মাহে রমজানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সহ বিভিন্নভাবে ইস্তেগফার বান্দা বেশি বেশি করে করবে। আল্লাহ রাসূল এই 2টি আমলের কথা বলেছেন। আর 2টি আমলের কথা বলেছেন যে তোমরা এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি করে জান্নাত আল্লাহর কাছে কামনা করবে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এদিকে রমজানে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকায় রোজাদারদের খাদ্যাভ্যাসে বেশ পরিবর্তন ঘটে, যার ফলে খাবার গ্রহণে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তাদের মতে শরীরের পানি স্বল্পতা পূরণে সেহরির পরে নয় আগেই পর্যাপ্ত পানি পান করতে হবে, আর যথাসম্ভব শাকসবজি খাওয়ার পরামর্শ তাদের। এছাড়া ইফতারে অতিরিক্ত তৈলযুক্ত খাবার কম গ্রহণের পাশাপাশি যতটুকু সম্ভব চিনিযুক্ত খাবার পরিহারের পরামর্শ পুষ্টিবিদদের। ইফতারে সুগার ইনটেকটা যথাসম্ভব কম করা, সুগার ইনটেক, এবং ফ্রুটস শরবত আকারে না খেয়ে যথাসম্ভব হোল ফ্রুটস খাওয়া, হোল ফ্রুটস। যদি ফ্রুটস অ্যাকচুয়ালি খাওয়ার প্রয়োজন থাকে, আসলে ফ্রুটস তো এরকম ইম্পর্টেন্ট না। আমাদের দেশে দেখি যে আমরা ফল কেনার জন্য রমজানের সময় এত একটা চাপাচাপি শুরু হয়, ফলের দামই বেড়ে যাচ্ছে, ফলে দেখা যাচ্ছে যাদের প্রয়োজন তারা হয়তো কিনতে পারছে না, অনেকে একটা ক্রাইসিস ডেভেলপ করে। আসলে এত ফ্রুটস খাওয়ার রমজানে কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কিন্তু চাইলে একটু হিসাব করে পানি খেতে পারি। অ্যাজ লাইক যদি কারো ওজন 70 কেজি হয়, দিনে তার জন্য অ্যাভারেজ 10 থেকে 12 গ্লাস পানি যথেষ্ট, 10 গ্লাস পানিই যথেষ্ট। পার 6 to 7 কেজি আমরা যদি 1 গ্লাস করে পানি কনসিডার করি, এটা এনাফ। আসলে বাংলাদেশে এরকম অনেক ফুড আইটেমসই অ্যাভেইলেবল যেগুলো মোটামুটি সাশ্রয়ের ভেতরে আমাদের ইফতারের এই ক্রেভিংটা, যে আমাদের এটা একটা হেভি কিছু খেতে হবে, এই ক্রেভিংটা কভার করতে সক্ষম। আমরা কিন্তু ছোলা খাই বাংলাদেশে, এটা বেশ হেলদি একটা ফুড। মিষ্টি আলু বেশ হেলদি, জিআই কম। এরপর হচ্ছে আমরা জবের ছাতু খুব একটা পপুলার খাবার না, বাট এক সময় বাংলাদেশে কিন্তু এটা খুব জনপ্রিয় একটা খাবার ছিল। এই যে খাবারগুলো, এগুলো কম দামের ভেতরে আমাদের বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য যথেষ্ট পরিমাণ যেমন পুষ্টি দিতে সক্ষম, এনার্জি দিতে সক্ষম, আবার এগুলো কিন্তু ক্ষুধা কন্ট্রোলের জন্য বেশ সুবিধাজনক খাবার। আমরা ডিমের কথা বলি, এখন সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের ব্যবসায়ীদের যে ধরন, যে ফুডটাকে প্রায়োরিটি দিব তারা ওটার দাম বাড়ায় দিবে, এইরকম একটা কালচার বাংলাদেশে চলে। তো ডিম এটা খুব হেল্পফুল। ইফতারে যদি অন্তত 2টা ডিম কেউ খাওয়ার চেষ্টা করে, দেখবেন অনেকখানি ক্ষুধাটা কন্ট্রোলে রাখতেছে, এনার্জিও পাচ্ছে। সংযম আর মহান আল্লাহর কাছে প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান হবে আত্মশুদ্ধি আর পাপাচার থেকে বিরত থাকার মাস, এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় এই মাসের মধ্য দিয়ে যদি সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে, তবে দেশের রাজনৈতিক শক্তিগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার প্রতি শিগগিরই রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। বলেন, গণপরিষদ বা দ্বিতীয় রিপাবলিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখতে হবে।
বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। গত 40 বছর ধরে তিনি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক আলোচনা সভা এবং খালেদা জিয়াকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বুদ্ধিজীবীদের কেউ কেউ বয়ান তৈরির চেষ্টা করছে যে ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপির সৃষ্টি। সেই সাথে ছাত্রদের নতুন দলের রাজনৈতিক দর্শন নিয়েও সমালোচনা করেন তিনি। আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে, ওনারা ভুলে গেছে। এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা, অন্য কিছু, জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছে। জিয়াউর রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক, তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি। গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাকশাল করে। তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে, সেই জন্মই দিয়েছেন জিয়াউর রহমান। সহিষ্ণুতার যে একটা জায়গা আছে, এটা কে সৃষ্টি করেছে? এটা জিয়াউর রহমান। কোথার থেকে? বাকশালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন তো জিয়াউর রহমান। তাই আজকে যে সমস্ত বুদ্ধিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি, আর বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে। নতুন যারা দল করেছেন তাদের উপরে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। তারা আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আর ক্ষমতায় আসা সম্ভব নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গত রমজানের তুলনায় এবারে রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো রোজায় বাজারে পণ্যের দাম সহনীয় রাখাটাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। বিকেলে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ইতোমধ্যেই সরকার প্রধান নির্দেশ দিয়েছেন। খাবার তেলের সরবরাহ তদারকি করা হচ্ছে, জিনিসপত্রের সরবরাহ বাড়াতে কাজ অব্যাহত আছে। তিনি আরও বলেন, সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে, তখন নিত্যপণ্যের দাম আরও সহনীয় থাকবে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরেই নির্বাচন হবে, আর তারা সংস্কার চাইলে আরও বাড়তি 3 মাস সময় লাগতে পারে। ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, সেভাবেই এগোচ্ছে সরকার। রিফর্ম কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শীঘ্রই শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বোথ লুজ এবং বোটল সয়াবিন তেল, এবং আমরা আশা করছি যে এটা অলরেডি লুজ সয়াবিন তেল আপনারা দেখেছেন যে অলরেডি আমরা দেখছি যে দাম সহনীয়, দাম একটু কমা শুরু হয়েছে, এবং আমরা আশা করছি যে সামনে সরবরাহ পরিস্থিতি যদি আরও ভালো হলে দামটা আরেকটু বেটার জায়গায় যাবে। গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনের প্রথম কর্মসূচি হিসেবে দুপুরে রাজধানী রায়ের বাজার কবরস্থানে জুলাইয়ের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতারা। পরে শহীদদের কবর জিয়ারত করেন তারা। কবর জিয়ারত শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন ছাত্র নেতারা। জিয়ারত শেষে তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জিম্মি করে অপরাজনীতির যে সংস্কৃতি চালু করেছে তা আর চলতে দেওয়া হবে না। আমরা আজকে শহীদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আগামী দিনের বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, যে দায় এবং দরদের জন্য তারা জীবন দিয়েছেন, আমরা সেটিকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং এই যাত্রায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে বাংলাদেশের আপামর ছাত্ররা, বাংলাদেশের আপামর জনতা সবাইকে পাশে থাকবার আহ্বান জানাচ্ছি। আমাদের ভুল হলে শুধরে দিবেন এবং
আমরা যখন ভালো কাজ করব আমাদেরকে বাহবা দিবেন। নতুন দলকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পুরাতন রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং ওই দলগুলোকে নিয়ে জনমনের নেতিবাচক ধারণার বিপরীতে বিকল্প রাজনীতির পথ সৃষ্টির চ্যালেঞ্জ থাকবে জাতীয় নাগরিক পার্টির সামনে। এমন মন্তব্য করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন পুরাতন সব দলের প্রতি নিরপেক্ষতা বজায় রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। তবে নতুন এই রাজনৈতিক দল কিংস পার্টি হবে না বলেও মনে করেন তারা, কেননা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দলটি গঠিত হয়েছে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রায় ৭ মাস পর দেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হয় জাতীয় নাগরিক পার্টির। যদিও গত কয়েক মাস ধরে জাতীয় নাগরিক কমিটি গঠন করে নতুন দল গোছানোর কাজ করেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা। দলটির শীর্ষ পদে কারা থাকছেন এবং নতুন দলের কাঠামো এবং লক্ষ্য উদ্দেশ্য কী হবে তাও উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। তবে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ইতিবাচকভাবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। এই দল আদর্শ হিসেবে যেটা বলছে সেটা হচ্ছে তারা পাকিস্তানপন্থীও নয়, ভারতপন্থীও নয়। এই ঘোষণা দেওয়াটা যথার্থ বলে আমি মনে করি। পুরনো যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিকে পেছনে রেখে তারা জাতীয় সমঝোতা, জাতীয় ঐক্যের রাজনীতি করতে চায়। এটাও আমি মনে করি একটা সদিচ্ছা। এই সদিচ্ছা পূরণ হবে যদি তারা সত্যিকার অর্থে জনমত সংগঠিত করে এই অবস্থানের পেছনে শক্তি সামর্থ্য সমাবেশ করতে পারে। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে স্বপ্ন দেখাচ্ছে তরুণদের নতুন দল, তা কার্যকর করতে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেছে তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। তো এই বিষয়গুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে চ্যালেঞ্জ করবে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। সব মিলিয়ে যারা নতুন দল গঠন করেছে তাদের জন্য যেমন চ্যালেঞ্জ, যে তাদের সমর্থন ভিত্তিটাকে এক্সপান্ড করা, সম্প্রসারিত করা। আবার যারা বিদ্যমান রাজনৈতিক দল ব্যবস্থায় যারা আছে, বড় দল ছোট দল যারা আছে, তারা কম্পিটিশন করছে, তাদের জন্য চ্যালেঞ্জ এই দলটাকে তারা কিভাবে মোকাবেলা করবে সামনে নির্বাচনে। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলো যে যেহেতু সরকারের সাথে এই দলের একটা সম্পর্ক ছিল, দলের না, দলের নেতাদের, কিছু কিছু নেতাদের, এখন একটা নিরপেক্ষতার জায়গা থেকে সবসময় সবার একটা চোখ থাকবে। সেই সাথে তারা বলছেন, নতুন এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের কথা এবং কাজের মধ্যে সঙ্গতির উপর। তবে নতুন এই দল ক্ষমতায় থেকে গড়ে ওঠা দল কিংস পার্টি হবে না বলেও মনে করেন তারা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পার্টির সৃষ্টি, সেটা আপনি অন্য কিংস পার্টির সঙ্গে এইভাবে তুলনা করলে সঠিক হবে না। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর করা হয়েছে। বিকেলে পতাকা বৈঠকের পর লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এর আগে বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছিল। এ সময় বিএসএফ তাকে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। চলতি মাসে অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম। বিবৃতিতে এমনটি জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। বলা হয়, প্রাইসিং ফর্মুলার আলোকে মার্চ মাসে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী প্রতি লিটার ডিজেলের বিক্রয় মূল্য ১০৫ টাকা, প্রতি লিটার কেরোসিন ১০৫ টাকা, প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। মাঠের খেলায় চ্যালেঞ্জ থেকে মাঠের বাইরের চ্যালেঞ্জটাই যেন বেশি তামিম ইকবালের কাছে। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা লিগের ট্রফি উন্মোচনের দিনে তামিমের কাছে প্রাধান্য পেল খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ নিয়ে জটিলতার বিষয়টি। ১২ দলের ১২ অধিনায়কের উপস্থিতিতে ঢাকা লিগের ট্রফি উন্মোচিত হয়েছে আজ। নিলয় মজুমদারের রিপোর্ট। ঢাকা লিগকে সামনে রেখে মিরপুরে ক্রিকেটারদের প্রস্তুতি চলছে বেশ কিছুদিন ধরেই। এবার মাঠের লড়াইয়ে পালা
তার একটি ছোট্ট মহড়া হয়ে গেল ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে। এবার আসরে মুশফিক মাহমুদুল্লাহ তাইমকে নিয়ে সবচেয়ে শক্তিশালী দল করেছে মোহামেডান। জাতীয় দল থেকে অবসর নেওয়ায় ও চোটের ঝুঁকি না থাকায় এবার পুরো মৌসুমে দেখা যাবে মোহামেডান অধিনায়ক তাইমকে। শক্তি সামর্থ্যে খুব একটি পিছিয়ে নেই আবাহনী ও লিজেন্ডস অফ রূপগঞ্জের মতো দলগুলো। ঢাকার ক্লাবগুলোর কাছে ক্রিকেটারদের পূর্ণ পারিশ্রমিক দেওয়ার আহ্বান জানিয়েছেন তামিম। So I really hope যে কমিটমেন্টসগুলো ক্লাবগুলো করেছে এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক। ক্রিকেট আম্পায়ারিং নিয়ে যেটা কমপ্লেন থাকে এই জিনিসগুলো যেরকম বোর্ড টেক কেয়ার অ্যামাউন্ট থেকে অনেক স্যাক্রিফাইস করা হয়েছে, ওই অ্যামাউন্টটা যেন সবাই মেক শিওর করে এবং সেই অ্যামাউন্টটা যেন প্লেয়াররা পায়। থার্ড আম্পায়ারিং অ্যাডিশনালি অ্যাড হয়েছে, তো এটা আমার মনে খুব ভালো একটা সংযোজন আমাদের টিমের জন্য বা আমাদের ডিপিএল এর জন্য। এছাড়াও টুর্নামেন্টে আম্পায়ারিং এর স্বচ্ছতা বাড়াতে প্রথমবার তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা করেছে সিসিডিএম। সোমবার উদ্বোধনী দিনে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংক। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।